আসসালামু আলাইকুম বন্ধুরা। তো গত কয়েক বছর আগে গ্রিনল্যান্ড নামের একটা সিনেমা আমি এক্সপ্লেন করেছিলাম, যেটাতে মূলত এটাই দেখানো হয়েছে যে পৃথিবীতে একটা উল্কাপিণ্ড আঘাত আনতে চলেছে। তো এই অবস্থায় পৃথিবীর মানুষজন কেমন রিয়্যাক্ট করে, তারা বাঁচার জন্য কি কি পদ্ধতি অনুসরণ করে, এইসব কিছুই দেখানো হয়েছিল। তো আজকে আমি ওই মুভিরই সেকেন্ড পার্টটা এক্সপ্লেন করতে চলেছি। আর হ্যাঁ, প্রথম যে পার্টটা ছিল সেটা মূলত আমার চ্যানেলটা যখন হ্যাক হয়ে যায় তখন ডিলিট হয়ে গেছে। তো আপনাদের যদি এই পার্টটা ভালো লাগে তাহলে আমি প্রথম পার্টটা আবার করে দেব। তো চলুন, এখন গল্পের শুরুতে আমরা এটা জানতে পারি যে একটা অ্যাস্ট্রয়েড পৃথিবীর সঙ্গে ধাক্কা খাওয়ার 5 বছর পরে পৃথিবীর প্রায় 75% মানুষ মারা গেছে। অ্যাস্ট্রয়েডের টুকরোগুলো এখনও বাতাসে মিশে আছে, যার ফলে বাতাস ইতিমধ্যেই বিষাক্ত হয়ে গেছে, আর প্রচণ্ড রেডিয়েশনের প্রভাব এখনও পুরো পৃথিবীব্যাপী রয়ে গেছে। এছাড়াও ভূমিকম্প আর ঝড়ের মতো দুর্যোগ এখন পৃথিবীতে একেবারে স্বাভাবিক একটা ঘটনা হয়ে গেছে। মানুষের কাছে এখন মাটির নিচে বাংকারে বেঁচে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। এখন আমরা জন নামের একজন লোককে দেখতে পাই, যে কিনা গ্রিনল্যান্ডের একটা বাংকারে তার ফ্যামিলির সাথে বসবাস করে। সে পেশায় একজন ইঞ্জিনিয়ার, কিন্তু সে গোপনে একজন স্পাই হিসেবেও কাজ করে, যার মানে তাকে মাঝে মাঝে একটা স্পেশাল স্যুট পরে বাংকারের বাইরে যেতে হয় আর পৃথিবীর পরিস্থিতি চেক করতে হয়। মূলত সে এটাই দেখতে যায় যে পৃথিবী এখন মানুষের বসবাসের উপযোগী হয়েছে কিনা। তো এভাবেই একদিন সে খেয়াল করে যে মাটিতে বিশাল বড় একটা ফাটল ধরেছে, আর সে বুঝতে পারে যে এই ফাটলগুলো আস্তে আস্তে আরও বড় হয়ে যাচ্ছে। এরপর জন সমুদ্রের পাড়ে চলে যায়। সেখানে সে কিছু লাইফ বোট আর একটা ভাঙা জাহাজ দেখতে পায়। সে প্রথমে সবকটা লাইফ বোট চেক করে, কিন্তু সেগুলোর কোনোটাই একেবারেই কাজের ছিল না। তাই সে ওই ভাঙা জাহাজের ভেতরে ঢুকে পড়ে, আর সেখানে সে কিছু দরকারি জিনিসপত্র পেয়েও যায়, যেগুলো সে নিজের কাছে রেখে দেয়। জাহাজের আরও ভেতরে গিয়ে সে অনেকগুলো মানুষের লাশ দেখতে পায়। তো এখানে জিনিসপত্র খুঁজতে খুঁজতে সে একটা নোটবুক পেয়ে যায়, যার ভেতরে একটা খুবই সুন্দর ফুল রাখা ছিল। জন সেই নোটবুকটাও নিজের কাছে রেখে দেয়, আর ঠিক সেই মুহূর্তে বাংকার থেকে রেডিওতে তার কাছে একটা ওয়ার্নিং চলে আসে যে খুবই ভয়ানক একটা ঝড় আসতে চলেছে। তাই এই খবরটা শোনার সাথে সাথে জন তার সর্বশক্তি দিয়ে দৌড়াতে শুরু করে, কারণ ঝড়টা খুবই দ্রুত গতিতে তার দিকেই ধেয়ে আসছিল। তবে ভাগ্য ভালো ছিল যে জন একদম সঠিক সময়ে গেটের অপর দিক দিয়ে লাফ দিয়ে বাংকারে ঢুকে পড়ে, আর ঝড় ভেতরে ঢোকার আগেই সে দরজাটা বন্ধ করে দেয়। নিজেকে বাঁচানোর পরে জন রীতিমতো শকে চলে যায়। সে একেবারে চুপচাপ হয়ে বসে থাকে। সে ভাবতে থাকে যে আজকে সে মৃত্যুর কত কাছ থেকে ফিরে এসেছে। এরপর জন সিদ্ধান্ত নেয় যে তার থেরাপিস্টের সঙ্গে দেখা করা দরকার। তারপর সে তার থেরাপিস্টের কাছে গিয়ে পৃথিবীর এই অদ্ভুত অবস্থা নিয়ে বিভিন্ন কথা বলতে শুরু করে দেয়। থেরাপিস্টও তাকে বলে যে আসলে সবারই একই অবস্থা, আমরা সবাই শুধুমাত্র এটা ভান করে আসি যে সব কিছু যেন ঠিকঠাক মতোই চলছে, বাস্তবে কোনো কিছুই ঠিক নেই। তো এখন তুমি বলো যে তুমি এত দুশ্চিন্তা কেন করছো? তোমার হাতে তো কিছু নেই। তার চেয়ে বড় ব্যাপার হলো তুমি তোমার পরিবারের সাথে রয়েছো, আর পরিবার মানেই তো তোমার পুরো পৃথিবী। তাই পরিবারের সাথে বেশি বেশি সময় কাটাও, মন খুলে বাঁচো যতদিন থাকতে পারো এই বাংকারের ভেতরে। ওদিকে জনের স্ত্রী অ্যালিসন অন্য একটা বাংকারে বসে লিডারদের সঙ্গে মিটিং করছিল। সেখানে সবাই আলোচনা করছিল যে তাদের খাবার দাবার ইতিমধ্যেই ফুরিয়ে আসতে চলেছে। তখনই অ্যালিসনের কাছে একটা মেসেজ আসে যে জন নিরাপদে ফিরে এসেছে। তো ওই মিটিংয়ে ডক্টর আমেনা অন্য একটা বাংকার থেকে বিজ্ঞানীদের পাঠানো একটা তথ্য শেয়ার করে। সে বলে যে অ্যাস্ট্রয়েড পড়ার কারণে যে বড় বড় গর্তগুলো তৈরি হয়েছে সেগুলোর গভীরতা আর সাইজ এতটাই বড় যে আমরা যদি সেখানে গিয়ে অবস্থান নেই তাহলে ঝড় থেকে আমরা বাঁচতে পারবো। এমনকি খুব সম্ভবত এই বিষাক্ত বাতাসও সেখানে গিয়ে আমাদের খুব একটা ক্ষতি করতে পারবে না। তাই বসবাস করার জন্য ওইসব গর্ত আমাদের জন্য উপযুক্ত হতে পারে। কিন্তু অ্যাডাম তাকে মনে করিয়ে দিয়ে বলে যে ওই গর্তগুলো তো ফ্রান্সে রয়েছে, আর পুরো ইউরোপ জুড়ে এখন যুদ্ধ চলছে। ঠিক তখনই হঠাৎ একটা ভূমিকম্প শুরু হয়ে যায়, আর পুরো বাংকার কাঁপতে থাকে। কিন্তু সবাই চুপচাপ অপেক্ষা করে যে কখন ভূমিকম্প থেমে যাবে। আর ভূমিকম্প থামা মাত্রই সবাই আবার এমনভাবে কাজে লেগে পড়ে যেন এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। তো এখানে মিটিংয়ে একজন বলে ওঠে যে এই ভূমিকম্পগুলো কিন্তু আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হচ্ছে। তখন অ্যালিসন সবাইকে মনে করিয়ে দিয়ে বলে যে বাইরে এখনও কিছু মানুষ আটকা পড়ে আছে, আমাদের উচিত তাদেরও সাহায্য করা। কিন্তু অ্যাডাম বলে যে আমাদের কাছে তো আর মানুষদেরকে রাখার মতো কোনো জায়গা বা রসদ কোনো কিছুই নেই। তাছাড়া ওরা সাথে করে কি রোগবালাই নিয়ে আসবে কে জানে। তাই এই পরিকল্পনা আমাদের একেবারে বাদ দেওয়া উচিত। তো অ্যালিসন তখন বলে যে এখানে একটা ছোটোখাটো নির্বাচন করলেই তো বোঝা যাবে যে মানুষ আসলে কি চায়, তাদের মনে বাইরে থাকা মানুষদের জন্য কেমন অনুভূতি রয়েছে। তো এখানে দেখা যায় যে বেশিরভাগ মানুষ
মানুষ হাত তুলে অ্যালিসনকে সাপোর্ট করে, তাই সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামীকাল বরফের উপর দিয়ে চলা একটা গাড়ি বাইরে পাঠানো হবে। পরবর্তীতে জন যখন বাংকারের পাইপ ঠিক করছিল তখন অ্যালিসন তার ছেলে নেথানকে বাইরে দেখতে পায়। সে খুবই রেগে গিয়ে তার ছেলেকে বলে যে নেথান, তুমি অসুস্থ হয়ে যাবে, জলদি ভেতরে এসো। নিজের ঘরের ভেতরে নেথান টর্চ আর বিছানার চাদর ফুটো করে এমনভাবে লাইট ফেলে যেন মনে হয় সে দেয়ালের ছাদে তারা দেখছে। তার মনে হয় যেন সে সত্যি সত্যি আকাশ দেখতে পাচ্ছে। তো এখন পরদিন জন বাংকারের দেয়ালে কিছু ফাটল দেখতে পায়, আর ওদিকে বাংকার থেকে পাঠানো গাড়িটা বাইরে গিয়ে কিছু অসহায় মানুষকে উদ্ধার করে বাংকারে ফিরে আসতে থাকে। তো আসার সময় সেই টিম বাংকারে কল করে পারমিশন চায় যে আমরা কি সেকেন্ড রাউন্ডে আবারও যেতে পারি, জায়গার অভাবে আমরা কিছু মানুষকে পেছনে ফেলে এসেছি। কিন্তু অ্যাডাম সাথে সাথে না করে দেয় আর বলে যে আমাদের কাছে কি এত জায়গা বা খাবার আছে নাকি যে অতগুলো মানুষকে আমরা এখানে নিয়ে আসতে পারবো? তোমরা তো মানুষ একের পর এক জড়ো করেই যাচ্ছ। কিন্তু ঠিক তখনই আরও একটা ভূমিকম্প হয় আর গাড়ির সাথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। মানুষ আর তাদের জিনিসপত্রগুলো যখন এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকে তখনই ছাদের অনেকগুলো অংশ ভেঙে পড়ে যায়, যার ফলে অনেক মানুষ সেটার নিচে চাপা পড়ে আর মারাত্মকভাবে আহত হয়। তো এখানে কিছু পাথর জনের মাথার উপরেও ভেঙে পড়ে আর ধুলোবালির কারণে তার অনেক দিন ধরে চলা কাশিটা আবারও বেড়ে যায়। কিন্তু তার এক বন্ধু তাকে সেখান থেকে কোনো রকমে বের হতে সাহায্য করে, আর ঠিক তখনই সব কটা অ্যালার্ম বেজে ওঠে আর বাংকার আবারও খুবই জোরে কাঁপতে শুরু করে। একটু দূর থেকে একটা বিস্ফোরণের শব্দ শোনা যায় আর জন এখন অফিসের দিকে দৌড়ে যেতে থাকে যেন অ্যালিসনকে সে বাঁচাতে পারে। অ্যালিসন বেশ ভালোই ব্যথা পেয়েছিল এইসব কারণে, আর তখনই জন তাকে জলদি দাঁড় করায় আর দুজন তাদের ছেলে নেথানকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা নেথানকে তার রুমে মাস্ক পরা অবস্থায় খুঁজে পায়, কিন্তু তবুও তার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। জন তার ফ্যামিলিকে বলে যে যত তাড়াতাড়ি পারো জিনিসপত্রগুলো প্যাক করে নাও, ততক্ষণে আমি আরও মাস্ক নিয়ে আসছি যাতে করে আমরা এই বাংকার ছেড়ে চলে যেতে পারি। এদিকে বাংকারের ভেতরে সবাই আতঙ্কে এদিকে ওদিকে ছোটাছুটি করছে, কিন্তু জন এরই মধ্যে লকার পর্যন্ত পৌঁছে যায় আর মাস্ক নিয়ে চলে আসে। মাস্ক পরার পরে নেথান একটু ভালো বোধ করে আর তারা পুরো ফ্যামিলি বাইরে বের হবার জন্য তৈরি হয়ে যায়। বাংকার কাঁপা বন্ধ হবার সাথে সাথে দেয়ালগুলো ভেঙে পড়তে শুরু করে। বাইরের রাস্তায় একদল মানুষ খুবই অস্থির হয়ে ভিড় জমিয়েছে, কিন্তু দরজাটা মাত্র অর্ধেক খোলা ছিল আর ওই দরজা দিয়ে বের হওয়া একেবারেই সম্ভব ছিল না। তাই জন তার ফ্যামিলিকে পেছনের রাস্তা দিয়ে নিয়ে যায়, কিন্তু কপাল এতটাই খারাপ ছিল যে পেছনের রাস্তাটাও ভেঙে গিয়েছিল। তাই আর কোনো উপায় না পেয়ে জন তার পরিবারকে হামাগুড়ি দিয়ে সামনে এগোতে বলে, আর কোনো রকমে তারা দরজার কাছে পৌঁছে যায় আর জন দরজার বাটনটা প্রেস করে দেয়। কিন্তু ভারী ইঞ্জিনের কারণে বাংকার আরও বাজেভাবে ভেঙে পড়ে। অন্তত তারা নিরাপদে বাইরে বেরিয়ে আসতে পেরেছে, এটাই ছিল এই দুর্ঘটনার মধ্যে সবথেকে ভালো খবর। কিন্তু বাইরের দুনিয়াতেও ভীষণ বিশৃঙ্খলা চলছিল। যখন মাটির নিচ থেকে পানির ফোয়ারা বের হতে শুরু করে তখন তারা নেথানকে হারিয়ে ফেলে আর তাকে খোঁজার জন্য উল্টো দিকে ছুটে চলে যায়। তারা দেখতে পায় যে নেথান আমিনাকে সাহায্য করছে, যে কিনা পড়ে গেছিল। তারা আমিনাকেও সাথে নিয়ে নেয় আর সমুদ্র সৈকতের দিকে ছুটে যেতে থাকে। সেখানে বেঁচে থাকা মানুষেরা নৌকায় উঠে নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করছিল। এত বেশি মানুষ একসঙ্গে জড়ো হয়ে যায় যে একটা নৌকা তো সেখানে উল্টে যায়, যার ফলে সবাই পানিতে ডুবতে থাকে। কিছু ডেসপারেট আর অসহায় মানুষ এই সুযোগে অ্যাডামের মাস্কটা ছিনিয়ে নেবার চেষ্টা করে, তাই অ্যালিসন আর জন তাকে বাঁচাতে ছুটে চলে যায়। কিন্তু তখনই একটা লোক জনের উপরেও ঝাঁপিয়ে পড়ে আর তার মাস্কটা কেড়ে নেয়। তারপরেও কোনোভাবে সে আর অ্যালিসন অ্যাডামকে টেনে তীরে তুলে নিয়ে আসে। আর এখন মাত্র একটাই নৌকা এখানে বাকি ছিল, তাই জন তার পুরো পরিবার আর কিছু মানুষকে জলদি সেটাতে ওঠার রাস্তা দেখাতে থাকে। অ্যালিসন চায় যত বেশি মানুষকে সম্ভব বাঁচানো যাক, কিন্তু ক্যাপ্টেন বলে ওঠে বেশি ওজন হয়ে গেলে আমাদের নৌকাটাও কিন্তু ডুবে যাবে। তাই বাধ্য হয়ে মানুষের মুখের উপরে দরজা বন্ধ করে দিতে হয়। যতক্ষণ না নৌকাটা চলতে শুরু করে ততক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো রীতিমতো নৌকার সাথে লেপ্টে ছিল, আর ঠিক সেই মুহূর্তে একটা বিশাল ঢেউ এসে আছড়ে পড়ে আর মানুষগুলোকে ভাসিয়ে নিয়ে যায়। জনের নৌকাটাও ঢেউয়ের ধাক্কায় খুবই জোরে এদিকে ওদিকে দুলতে থাকে, কিন্তু ক্যাপ্টেন কোনো রকমে নৌকাটাকে সামলে নেয় আর তারা নিরাপদে সামনের দিকে এগোতে থাকে। কিছুক্ষণ পর জন একটা ডিভাইস দিয়ে চেক করতে থাকে যেখানকার বাতাসের কোয়ালিটি ঠিক আছে কিনা। তারা একটা পজিটিভ রেসপন্স পায়, তাই তারা এখন মাস্ক খুলতে থাকে। এরপর তারা সবাই বসে আলোচনা করতে থাকে যে কোথায় এখন যাওয়া উচিত। যেহেতু এই পুরো দ্বীপটাই ধ্বংস হয়ে গেছে, তাই তারা সিদ্ধান্ত নেয় যে তাদের সবচেয়ে কাছের গন্তব্য হলো ইংল্যান্ড। কিন্তু ইংল্যান্ডের পথে রওনা দেবার কয়েক ঘন্টা পরে তাদের নৌকা কাজ করা বন্ধ করে দেয়, কিন্তু জন ইঞ্জিন চেক করে সেটা ঠিক করে ফেলে যাতে তারা আবারও তাদের যাত্রাটা শুরু করতে পারে। তো এখন রাত হলে নেথান খুবই
খুবই খুশি ছিল, কারণ অবশেষে সে আকাশের তারা দেখতে পেয়েছে। তো যাই হোক, কয়েকদিন পরে নৌকা আবারও থেমে যায়, কারণ তাদের নৌকার তেল ফুরিয়ে গেছে। এখন কারো কাছে আর কোনো উপায় ছিল না, তাই তারা নৌকাটাকে সমুদ্রের ঢেউয়ের উপরে ছেড়ে দেয় আর ভাবতে থাকে যে ভাগ্যে যা আছে দেখা যাবে, ঢেউ আমাদের কোথায় নিয়ে যায় আর সৃষ্টিকর্তা আমাদের সাথে কি করে। তো এভাবে অনেক লম্বা সময় অপেক্ষা করার পরে অবশেষে নৌকাটা ডাঙায় এসে পৌঁছায়। সবাই বাইরে তাকিয়ে অবাক হয়ে যায় যখন তারা জানতে পারে যে তারা লিভারপুলে এসে পৌঁছে গেছে। জন তার ডিভাইস দিয়ে কনফার্ম করে যে এখানকার বাতাস একেবারে পরিষ্কার, কিন্তু এখন এখানে তাদের থাকার জন্য খুবই জলদি একটা জায়গা খুঁজতে হবে। কিন্তু নিচে তাকিয়ে তারা দেখতে পায় যে এই এলাকার একটা অংশ পানিতে ডুবে গেছে। জন একটা বৈঠা নিয়ে নৌকা বাইতে শুরু করে যতক্ষণ না নৌকাটা একটা শুকনো রাস্তায় গিয়ে ধাক্কা খায়। সবাই নৌকা থেকে নামে আর দেখতে পায় যে পুরো শহরটা একেবারেই জনশূন্য মনে হচ্ছে। রাস্তায় তারা কিছু মানুষকে দেখতে পায় আর তাদের পিছু নিয়ে এমন একটা জায়গাতে পৌঁছায় যেখানে মানুষেরা কোনো রকমে বেঁচে থাকার চেষ্টা করে যাচ্ছিল। জন ভালোভাবে খেয়াল করলে দেখতে পায় যে এখানে থাকা বেশ কিছু মানুষকে অসুস্থ মনে হচ্ছে, অর্থাৎ তারা খুব বেশি দিন আর বাঁচতে পারবে না। তো এখানে জনের গ্রুপ কিছু মানুষের আর্তনাদ শুনতে পায় আর সেই শব্দের পিছু নিয়ে তারা একটা বিশাল ভিড় দেখতে পায়। অনেক মানুষ একটা বাংকারের সামনে চিৎকার চেঁচামেচি করছে আর কিছু সেনা সদস্যরা সেই বাংকার পাহারা দিচ্ছে। তো সাথে সাথে অ্যাডাম গেটের দিকে দৌড়ে যায় আর চিৎকার করে বলতে থাকে যে আমরা গ্রিনল্যান্ড স্টেশনের সরকারি অফিসার, আমাদের ভেতরে যেতে দাও। তখন সেনা সদস্যরা বলে যে তোমাদের আইডি কোথায়, দেখাও আমাদের। কিন্তু শুধুমাত্র এখানে অ্যালিসনের কাছে আইডি কার্ড ছিল আর সে তো তার পরিবারকে ছেড়ে একা একা কখনোই ভেতরে যাবে না। অ্যাডাম এখানে সেনাদের সাথে তর্ক শুরু করে দেয় আর ওদিকে ভিড়ের মানুষগুলো আরও রেগে যেতে থাকে আর হঠাৎ করে একজন সেনা অ্যাডামকে গুলি করে দেয়। ভিড়ের মধ্যে আরেকজন লোক যখন জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে তখনই সেনা সদস্যরা তাকেও গুলি করে মেরে ফেলে। সোলজারেরা গেট বন্ধ করে দেয় আর সাথে সাথে অ্যাডাম বাঁচতে শুরু করে। আর ঠিক তখনই আকাশে একটা ঝড় দেখা যায় আর মানুষ রীতিমতো প্রাণ ভয়ে এদিকে ওদিকে পালাতে শুরু করে দেয়। আমিনা আর জনের পরিবার একটা ভ্যান থামায় আর ড্রাইভারকে বলে যে তাদের লন্ডনে নিয়ে যেতে হবে, কিন্তু ড্রাইভার অনেক টাকা চাইতে শুরু করে। জন তখন তার হাতের ঘড়িটা তাকে দিয়ে দেয় আর ঘড়ি পেয়ে ড্রাইভার রাজি হয়ে যায় আর ভ্যানটা খুবই দ্রুত গতিতে শহরের বাইরে নিয়ে যেতে থাকে। আর এভাবে দ্রুত গতিতে ছোটার কারণে ঠিক সময় তারা ঝড়ের হাত থেকেও বেঁচে যায়। অ্যালিসন এখানে নেথানকে জড়িয়ে ধরে আর সান্ত্বনা দিতে থাকে যে সবকিছু ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করো না। ওদিকে আমিনা অ্যাডামের মৃত্যুর জন্য প্রচণ্ড কষ্ট পাচ্ছিল। ড্রাইভার বলে যে মানুষ এখন এতটাই ডেসপারেট হয়ে গেছে যে খাবারের জন্য তারা যে কাউকে খুন করতেও দ্বিধাবোধ করে না। তো এখানে কয়েক ঘন্টা পরে ভ্যানটা একটা জঙ্গলের মাঝখানে কিছুক্ষণের জন্য ব্রেক নেয়। জন তখন ড্রাইভারকে জিজ্ঞাসা করে যে ফ্রান্সের অবস্থা সম্পর্কে তুমি কিছু জানো নাকি? ড্রাইভার তখন বলে যে ওই এলাকাটা একেবারেই বিপজ্জনক হয়ে গেছে, আর তাছাড়া আমার কাছে ওই অ্যাস্ট্রয়েডের গর্তের ভেতরে আশ্রয় নিলে আমরা বেঁচে যাব এই ব্যাপারটা আসলে পুরোপুরি মিথ্যে মনে হয়। ওইখানে নাকি খুবই ভালো কিছু জমি আছে, পানি আছে, সব কিছু আছে। আমার তো এটা বিশ্বাসই হয় না। তখনই হঠাৎ তারা একটা অদ্ভুত শব্দ শুনতে পায় আর তাকিয়ে তারা দেখতে পায় যে আকাশ থেকে এখনও অ্যাস্ট্রয়েডের টুকরো মাটিতে পড়ছে। তাই সবাই তাড়াতাড়ি শক্ত করে গাছ জড়িয়ে ধরে যাতে করে বাতাসের তোড়ে তারা উড়ে না যায়। আর ঠিক তখনই ড্রাইভার বলে ওঠে যে ওই ভ্যানটাই আমার সব কিছু। সে তার ভ্যানটাকে বাঁচানোর জন্য দৌড়ে ছুটে যেতে থাকে, কিন্তু ঠিক সেই সময় উপর থেকে অ্যাস্ট্রয়েডের টুকরোগুলো পড়তে শুরু করে, যার মধ্যে একটা টুকরো সরাসরি ড্রাইভার আর ভ্যান এই দুটোর উপরেই পড়ে আর সাথে সাথে সব কিছু ধ্বংস হয়ে যায়। যখন পাথরের এই বৃষ্টি থেমে যায় তখন বেঁচে থাকা চারজন ভ্যান থেকে তাদের ব্যাগ আর যা কিছু কাজের জিনিসপত্র ছিল সব কিছু বের করে নেয় আর তারপর পায়ে হেঁটেই সামনের দিকে যাত্রা শুরু করে। অবশেষে তারা এক দীর্ঘ যাত্রা শেষ করে লন্ডনে পৌঁছে যায়। এখানে গিয়ে তারা একটা বড় বিল্ডিং এর দরজায় টোকা দিতে থাকে। দরজাটা খোলে, কিন্তু তখনই হঠাৎ ম্যাকেঞ্জি নামের একজন মহিলা তাদের দিকে বন্দুক তাক করে ধরে। কিন্তু ভাগ্যক্রমে এরা ম্যাকেঞ্জির পুরনো বন্ধু ছিল। সে সাথে সাথে বন্দুক নামিয়ে দেয় আর তাদেরকে ভেতরে আসতে বলে। তারপর সে তাদের বিল্ডিংটা ঘুরে দেখায় আর বলে যে এটা আসলে একটা রিটায়ারমেন্ট হোম, এখানে যারা থাকে তারা সবাই অনেক বয়স্ক। ম্যাকেঞ্জি আরও বলে যে আমি পুরো বিল্ডিংটা সিল করে দিয়েছি আর সোলার প্যানেল দিয়ে একটা জেনারেটর চালাচ্ছি যেটা বাতাসকেও ফিল্টার করে ফেলে। তো
তো এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করে আর অনেক গল্পগুজব শুরু করে দেয়। জন তখন ম্যাকেনজিকে ফ্রান্সের সেই গভীর গর্তগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করে। ম্যাকেনজি বলে যে আমিও গুজব শুনেছি, কিন্তু আমি ঠিক জানি না যেটা সত্য কিনা। ওই গর্তগুলো কি আসলেই আমাদের বাঁচাতে পারবে? তো এখানে কিছুক্ষণ পরে অ্যালিসন ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুমাবে কি করে? জন বাথরুমে বারবার কাশছিল। যখন সে বেসিনের দিকে তাকায় তখন দেখতে পায় যে তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। জন বিষয়টা এড়িয়ে যাবার অনেক চেষ্টা করে, কিন্তু অ্যালিসন তাকে ধরে ফেলে আর বলে, প্লিজ সত্যিটা বলে দাও। জন তখন বাধ্য হয়ে তার গোপন কথাটা বলে ফেলে। সে বলে যে বাংকারে এক ডাক্তার আমাকে বলেছিল যে যখন রক্ত বের হওয়া শুরু হবে তখন আর মাত্র 6 থেকে 8 সপ্তাহ আয়ু বাকি থাকবে। আসলে আমার এক ভয়ঙ্কর ক্যান্সার হয়েছে। এই কথা শুনে অ্যালিসন একেবারে ভেঙে পড়ে। সে বলে যে চলো আমরা এখানেই থেকে যাই 2 মাস, তুমি অন্তত তোমার শেষ দিনগুলো আরামে কাটাতে পারবে। কিন্তু জন বলে যে আমি এখন মরতে চাই না, আমি তোমাকে আর আমাদের ছেলেকে নিরাপদে ফ্রান্সে পৌঁছে দিতে চাই। তোমাদের জন্য একটা নতুন ঘর খুঁজে দেবার পরে আমি শান্তিতে মৃত্যুবরণ করতে পারবো। তো এখন পরদিন ম্যাকেনজি রিটায়ারমেন্ট হোমে থাকা একটা পুরনো গাড়ি তাদেরকে দিয়ে দেয়, যাতে করে তারা নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। সে জনের হাতে একটা বন্দুকও তুলে দেয়, যাতে করে সে নিজের আর তার পরিবারের সুরক্ষাও করতে পারে। ম্যাকেনজি তাদের শেষবারের মতো জড়িয়ে ধরে, আর তারপর তারা 4 জন সেখান থেকে রওনা হয়ে যায় ফ্রান্সের দিকে। বেশ কয়েক ঘন্টা পরে তারা যখন শহরের পাশ দিয়ে যাচ্ছিল, জন তখন দেখতে পায় যে নেথান খুবই চুপচাপ আর মন খারাপ করে বসে আছে। তাই তারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে আর একটা গেম খেলা শুরু করে দেয়। আর ঠিক তখনই হঠাৎ একটা গুলি জানালা ভেঙে সোজা আমেনার গায়ে লাগে, আর সে ওখানেই মারা যায়। আসলে ঝোপের আড়ালে লুকিয়ে থাকা কিছু লোক তাদের উপরে গুলি চালাতে থাকে। তবে তারা গাড়ির ইঞ্জিনে গুলি করছিল না, কারণ তাদের উদ্দেশ্য ছিল এই গাড়িটা চুরি করা। তো জন সাথে সাথে গাড়ির পেছনে পজিশন নিয়ে নেয় আর পাল্টা গুলি দিয়ে আক্রমণ করতে থাকে। ডাকাতেরা যত কাছে আসতে থাকে জন একে একে তাদের গুলি করে মেরে ফেলে দেয়। এখন শুধু একটা ডাকাতি বাকি ছিল, কিন্তু জনের গুলি ততক্ষণে শেষ হয়ে গেছে। তবে অ্যালিসনের কাছে আরেকটা বন্দুক ছিল। সে দেরি না করে ওই শেষ লোকটাকেও গুলি করে মেরে ফেলে, যাতে করে ওই লোকগুলো তাদের আর কোনো ক্ষতি করতে না পারে। একে অপরকে সান্ত্বনা দেবার পরে তারা সবাই মিলে একটা গর্ত খুঁড়ে আমেনাকে সেখানে কবর দেয়। জন তার বন্ধুকে বিদায় জানিয়ে একটা প্রার্থনা করতে থাকে, যেটা নেথান খুবই মনোযোগ দিয়ে শুনতে থাকে। তো এখানে কিছু ঘন্টা পরে জন আর তার পরিবার একটা বিশাল মরুভূমির মতো এলাকাতে এসে পৌঁছে যায়। তারা বুঝতে পারে যে এই জায়গাটা আসলে ইংল্যান্ড আর ফ্রান্সের মাঝখানের সেই সমুদ্র ছিল যেখান থেকে পানি পুরোপুরি সরে গেছে। এটাতে অন্তত একটা জিনিস ভালো হলো যে তাদের এটা পার হতে আর নৌকার দরকার হবে না। তো রাস্তায় তারা অনেকগুলো জাহাজ পড়ে থাকতে দেখে, আর একটু সামনে গিয়ে তারা কিছু মানুষকেও দেখতে পায়। ভালো করে দেখার পরে তারা বুঝতে পারে যে মাটির মাঝে একটা বিশাল ফাটল রয়েছে, আর তাদেরকে ওই ফাটলের অপর পাশে যেতে হবে। সেখানে পৌঁছানোর জন্য রশি দিয়ে তৈরি একটা খুবই বিপজ্জনক ব্রিজ পার হতে হবে। এটা দেখে নেথান তো খুবই ভয় পেয়ে যায় আর বলে যে না, আমি ওইদিকে যাব না। তখন জন তাকে সাহস দিয়ে সবার আগে এগিয়ে যায়, আর এখন পুরো ফ্যামিলি খুবই সাবধানে ধীরে ধীরে রশি পার হতে শুরু করে। আর হঠাৎ করেই জনের আবারও কাশি শুরু হয়ে যায়, আর সে ওই ব্রিজ থেকে প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু কোনো রকমে সে নিজেকে সামলে নেয়। ঠিক তখনই খুবই জোরে বাতাস বইতে শুরু করে আর ব্রিজটা খুব জোরে দুলতে থাকে, কিন্তু সবাই কোনো রকমে নিজেদেরকে ব্রিজের সাথে ধরে রাখে। আর তাদের ভাগ্য ভালো ছিল যে বাতাস তাড়াতাড়ি থেমে যায়, আর তারা সামনে এগিয়ে একটা পাথরের উপরে পৌঁছাতে সক্ষম হয়। সেখান থেকে দুটো ময়ের মতো সিঁড়ি অন্য পাশে চলে গেছে। তারা সিঁড়ির মাঝখানে পৌঁছাতেই হঠাৎ করে খুব জোরে ভূমিকম্প শুরু হয়ে যায়। তবে সৌভাগ্যবশত এবার কেউ পড়ে যায় না। তারা 3 জন আবারও সামনে এগোতে শুরু করতেই দ্বিতীয় ভূমিকম্পটা আঘাত হানে। এবার দুই পাশের পাথরগুলো ভেঙে পড়তে শুরু করে, আর খুবই দ্রুত রশি দিয়ে তৈরি ব্রিজটাও ছিঁড়ে পড়ে যায়। অনেক মানুষ এই ফাটলের নিচে পড়ে মারা যায়, আর অন্য সিঁড়িতে থাকা একজন লোক ভয়ে তার সামনে থাকা লোকটাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, যাতে করে সে তাড়াতাড়ি পার হতে পারে। কিন্তু তার সিঁড়িটা পিছলে যেতে থাকে, তাই লোকটা লাফ দিয়ে নেথানের উপরে পড়ে, আর সাথে সাথে দ্বিতীয় সিঁড়িটাও নিচে পড়ে যায়। জন আর অ্যালিসন নেথানকে শক্ত করে ধরে রাখে, কিন্তু ওই লোকটা পিছলে নিচে পড়ে মারা যায়। বাবা মায়ের সাহায্যে নেথান কোনো মতে উপরে উঠে আসতে পারে, আর তারা ফাইনালি সিঁড়িটা পার করে ফেলে। এখন তাদের কাছে হেঁটে চলা ছাড়া আর কোনো উপায়ই নেই, কিন্তু তারা যতই হাঁটতে থাকে চারিদিকে শুধু একটা জনশূন্য প্রান্তরই তাদের চোখে পড়ে। আর তখনই হঠাৎ তারা গুলির শব্দ শুনতে পায়, আর তারা দেখতে পায় যে ড্যানিশ নামের একজন লোক তাদের দিকে বন্দুক তাক করে ধরে আছে। কিন্তু যখন সে বুঝতে পারে যে এরা কোনো ডাকাত নয়, তখন সে বন্দুক নামিয়ে দেয় আর তাদের সোজা নিজের বাড়িতে নিয়ে চলে যায়।
কিছুক্ষণের মধ্যে জন আর তার পরিবার ফ্রান্সে পৌঁছে যায়। আর এখানে ড্যানিস বর্তমানে একটা পুরোনো ফ্যাক্টরিতে ছিল, যেখানে সে একটা গাড়ির ইঞ্জিন দিয়ে বিদ্যুৎ তৈরি করছিল। ড্যানিস তাদের সাথে তার মেয়ে ক্যামিল আর স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেয়। তো এখানে রেডিয়েশনের কারণে তার স্ত্রীর অবস্থা খুবই খারাপ ছিল, সে হুইল চেয়ারে বসেছিল আর কথাও বলতে পারতো না। তো যাই হোক, এখন রাতের খাবার খাওয়ার সময় ড্যানিস জানতে পারে যে জনের পরিবার অ্যাস্ট্রয়েডের সেই গর্তগুলোতে যেতে চায়। সে তাদেরকে সাবধান করে দিয়ে বলে যে ওই এলাকাটা কিন্তু খুবই বিপজ্জনক, সবাই ওই গর্তগুলো দখল করার জন্য একে অপরকে মেরে ফেলতে শুরু করেছে। ওদিকে ক্যামিল নেথানকে তার ঘরে নিয়ে যায় আর তার সকল পছন্দের জিনিসপত্রগুলো দেখাতে থাকে। বিনিময়ে নেথানও তাকে সেই ফুটো করা চাদরটা দেখায়, যার নিচে টর্চ লাইট ধরলে মনে হয় যে আকাশের তারা দেখা যাচ্ছে। তো এখন পরদিন সকালে ড্যানিস জনকে একটা ম্যাপ ধরিয়ে দেয় আর তাকে সবচেয়ে কম বিপজ্জনক রাস্তাটা দেখিয়ে দেয়। সে তার এক পুরনো আর্মি বন্ধুর নামও বলে দেয় যে কিনা অনেক বড় একটা পোস্টে রয়েছে। এরই সাথে সে জনকে তার নিজের আর সেই বন্ধুর একটা পুরনো ছবিও দেখায়, যাতে করে তারা প্রমাণ করতে পারে যে তারা ডেনিসকে চেনে। হয়তো এতে করে তারা কোনো সাহায্য পেলেও পেতে পারে। তো হঠাৎ করে ডেনিস কাঁদতে কাঁদতে জনকে একটা অনুরোধ করে আর বলে যে তোমরা কি ক্যামিলকে তোমাদের সাথে নিয়ে যেতে পারবে? আমি চাই ও নিজে ওই গর্তের কাছে পৌঁছাক, ও নিরাপদে থাক, কিন্তু আমাকে তো আমার স্ত্রীর দেখাশোনা করতে হবে, আমাকে এখানেই থেকে যেতে হবে। জন একটু ইতস্তত করে, কিন্তু অ্যালিসন সাথে সাথে রাজি হয়ে যায়। এরপর ক্যামিল তার বাবা মাকে বিদায় জানিয়ে জন আর তার ফ্যামিলির সাথে ডেনিসের গাড়িতে উঠে পড়ে। তো এভাবে কয়েক ঘন্টা গাড়ি চালানোর পরে অ্যালিসন খেয়াল করে যে বাচ্চাদের মুড খুবই খারাপ, তাই তারা একটু ব্রেক নেবার জন্য গাড়িটা থামিয়ে দেয়। জন তখন বাচ্চাদের সাথে একটা গেম খেলতে শুরু করে, যাতে করে ওদের মনটা কিছুটা হলেও ভালো হয়। আর ঠিক তখনই তারা রাস্তায় কিছু গাড়ি দেখতে পায় আর অনেকগুলো সেনা সদস্য তাদেরকে ঘিরে ফেলে। ক্যামিল তখন তার বাবার সেই বন্ধু জেনারেলের নাম বলে আর সেনা সদস্যদেরকে রাজি করিয়ে ফেলে যেন তারা এই এরিয়াটা তাদেরকে পার হতে সাহায্য করে। তো এভাবেই রাত হতে হতে তার একটা যুদ্ধক্ষেত্রের মাঝখানে পৌঁছে যায়, যেখানে আর্মি কিছু লোকেদের সাথে লড়াই করছিল। এখানে একজন সেনা সদস্য তাদের পেছনের দিক দিয়ে নিয়ে যায়, যাতে করে কারো নজরে না পড়ে, জঙ্গল দিয়ে যেন তারা নিরাপদে পার হতে পারে। তো এখানে তাদের খুব কাছে একটা বিস্ফোরণ হয় আর তাদের থামতে হয়, কিন্তু খুবই দ্রুত তারা আবারও হাঁটতে শুরু করে আর কিছু কাঁটাতারের বেড়া পার হয়ে আরও বিপজ্জনক এলাকাতে ঢুকে পড়ে। এখন গুলি আর বিস্ফোরণ থেকে বাঁচার জন্য তাদের যত জোরে সম্ভব দৌড়াতে হবে। চারিদিকে মানুষ মারা যাচ্ছে। তার একটা লোককে আগুনের মধ্যে পুড়তে দেখতে পায় আর তাদের সাথে থাকা সেনা বাংকারে কল করে বলে যে আমাদের সাথে সিভিলিয়ানস রয়েছে। তখন অন্য সৈন্যরা তাদের সামনে এগিয়ে যেতে বলে আর পেছন থেকে কাভার ফায়ার দিতে থাকে। তারা সামনে এগিয়ে যুদ্ধের জন্য তৈরি করে একটা সুড়ঙ্গের কাছে পৌঁছে যায় আর সেখানে জন খুবই বাজেভাবে কাঁচতে শুরু করে আর সে কাঁচতে কাঁচতে প্রায় পড়ে যাচ্ছিল। তো যাই হোক, সুড়ঙ্গের ভেতরে দিয়ে যাবার সময় তারা অনেক লাশ দেখতে পায়। শেষমেশ তারা একটা মইয়ের কাছে পৌঁছায়। তাদের সাথে আসা সৈন্যটা তাদের জঙ্গলের দিকে পাঠিয়ে দেয় আর বলে যে ব্যাস এখন সোজা যেতে থাকো, যতক্ষণ না ক্যাম্প খুঁজে পাও ততক্ষণ পথ চলা থামাবে না। তো এখন সকাল হতেই তারা ফাইনালি মিলিটারি ক্যাম্পে পৌঁছে যায় আর ক্যামিল কিছু পাহাড়ের দিকে ইশারা করে যেগুলো আগে ওখানে ছিল না। জন হিসাব করে দেখতে পায় যে তারা তাদের গন্তব্যের খুবই কাছে চলে এসেছে। তখন তারা ডেনিসের সেই বন্ধুর ব্যাপারে একজন সৈন্যকে জিজ্ঞাসা করে আর এখানে তারা জানতে পারে যে সে তো অনেক আগেই মারা গেছে আর এখনকার সৈন্যরা তাদের সাহায্য করতে একেবারে আগ্রহী নয়। তখন জন তাদেরকে বলে যে আমাদের হাতে খুবই অল্প সময় বাকি রয়েছে ভাই, আমি শুধু আমার পরিবারকে বাঁচাতে চাই। তার কথা শুনে একজন লোক দয়া দেখায় আর তাদের বাসে জায়গা করে দেয়। জন, তার পরিবার আর আরও কিছু লোক বাসে উঠে পড়ে, যেটা তাদের গন্তব্যে নিয়ে চলে যাবে। কিন্তু রাস্তায় হঠাৎই একটা বিস্ফোরণের কারণে বাস থেমে যায়। সাথে সাথে কিছু ডাকাত বাসটাকে ঘিরে ফেলে আর এটা দেখে একজন সৈন্য বাইরে বেরিয়ে লড়াই শুরু করে দেয়, কিন্তু ডাকাতেরা তাকে সাথে সাথে গুলি করে মেরে ফেলে। এরপর এক ডাকাত ড্রাইভারকেও মেরে ফেলে আর সবাইকে বাস থেকে নামতে বাধ্য করে। এখানে জন তার পরিবারকে তো বাইরে পাঠিয়ে দেয়, কিন্তু সে নিজে ভেতরে থেকে যায় যাতে করে ওই ডাকাতটার উপরে ঝাঁপিয়ে পড়তে পারে। তো এখানে জনের আওয়াজ শুনে বাইরে থাকা আরেকটা ডাকাত যখন ভেতরে ঢোকার চেষ্টা করে, তখনই যাত্রীদের মধ্যে একজন তার মাথায় পাথর দিয়ে আঘাত করে। ঠিক তখনই বাসের ভেতর থেকে দুটো গুলির শব্দ শোনা যায়। জন হাতে বন্দুক নিয়ে বাইরে বেরিয়ে আসে আর সবাই খুশি হয়ে যায়, কারণ জন ডাকাতদেরকে মেরে ফেলেছে। কিন্তু এই যুদ্ধ করার সময় জনেরও একটা গুলি লেগে গেছে, তাই সবাই তাড়াতাড়ি আবারও বাসে উঠে পড়ে। এখানে নেথান জনের ক্ষতটা চেপে ধরে রাখে আর অ্যালিসন বাস চালাতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই তারা নতুন তৈরি
তৈরি হওয়া পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়। পরিবারটা জনকে ধরে সামনে নিয়ে যেতে থাকে যতক্ষণ না তারা তাদের গন্তব্য দেখতে পায়। গন্তব্যে পৌঁছানোর পরে তারা বুঝতে পারে যে আসলে সকল গুজবই সত্যি ছিল, কারণ অ্যাস্ট্রয়েডের কারণে তৈরি হওয়া এই গর্তগুলো সত্যি অসম্ভব সুন্দর একটা জায়গা হয়ে গিয়েছিল, যেখানে উর্বর জমি রয়েছে, কোনো দূষণ নেই। একটা নতুন জীবন শুরু করার জন্য এটা ছিল সেরা একটা জায়গা। ঠিক সেই মুহূর্তে জন মাটিতে লুটিয়ে পড়ে। তার পরিবার তাকে চারিদিক থেকে ঘিরে ধরে, তাকে মৃত্যুর আগে শেষবারের মতো বিদায় জানানোর জন্য। তো এখানে জনের মৃত্যুতে সবাই প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে, আর সবশেষ নেথান তার বাবার জন্য ঠিক সেই প্রার্থনাটাই করে যেটা সে তার বাবার মুখে অনেক আগেই শুনেছিল। তো এই ঘটনার সাথে সাথে গল্পটা এখানে শেষ হয়ে যায়। যতদূর মনে হয় যে গ্রিনল্যান্ডের তৃতীয় পার্ট হয়তো আর কখনোই আসবে না, কারণ মেইন ক্যারেক্টার মারা গেছে। তারপরেও বাকিটা হলিউডওয়ালাদের উপরে, ব্যবসা যদি ভালো চলে তাহলে নেক্সট পার্ট অবশ্যই আসবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।